পথ দেখে পথ দেখায় এই স্লোগানকে সামনে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে আসছে ভয়েস অব ডেমোক্রেসি ভিওডি বাংলা। ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় আয়োজন ভিওডির রাজকথন। আমরা এখানে কথা বলি রাজনীতি, অর্থনীতি এবং সমসাময়িক সকল বিষয় নিয়ে। শুধুমাত্র সমাজের ক্ষমতাসীন বা বৃত্তবান নয়, সকল শ্রেণী পেশা ও মতাদর্শের মানুষের কথা তুলে ধরি আমরা। ভিওডি বাংলার এই নিয়মিত আয়োজনে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব কাজী জিয়াউদ্দিন বাসেত। আমরা তার সাথে কথা বলবো সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়ে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশে ভালো আছি এবং আরও বেশি ভালো আছি যখন ভাবি যে আমরা এখন মুক্ত গণতান্ত্রিক চর্চা করতে কোনো বাধাগ্রস্ত হচ্ছি না এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি ক্যাম্পাসে প্রতিটি ছাত্র সংগঠন তাদের মুক্ত গণতান্ত্রিক চর্চা করতে পারছে এবং তাদের কথা বলার স্বাধীনতা এবং তারা যেই কোনো বিষয় নিয়ে কিন্তু সমালোচনা করতে পারছে। এই যে একটা ওপেন ডিসকাশন, এগুলো কিন্তু বিগত সময়ে ছিল না। এই সব চিন্তা করে এবং নিজেরা বিভিন্ন সময় আমরা রাজনৈতিক মামলায় ফেরারি ছিলাম, আমরা হুলিয়ে কাঁধে নিয়ে বেড়াতাম। এখন আর সেই কাজটা আমাদের হচ্ছে না। এই কারণে সব কিছু মিলিয়ে শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা একটু জানতে চাই যে আপনি দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন, দীর্ঘদিন কারাবরণ করেছেন, জেল খেটেছেন এবং আমরা যতটুকু জানি যে কখনো আসলে আপনার এই রাজনৈতিক জীবনে রাষ্ট্র ক্ষমতায় থেকে রাজনীতি করার মতো সুযোগ হয় নাই, সবসময় বিরোধী রাজনীতি করতে হয়েছে। এই যে দীর্ঘ রাজনীতির পথ চলা, এখানে চড়াই উতরাই রয়েছে, সেই গল্পগুলো একটু আমরা শুনতে চাই, আমাদেরকে একটু বলবেন। ধন্যবাদ। আসলে এই গল্প শুরু করলে শেষ হবে না, কারণ প্রতিটি দিনই আমাদের একটা গল্প তৈরি হয়েছিল। ফ্যাসিস্টের যেই প্রভাব এই বাংলাদেশে ছিল, সেই প্রভাবে কিন্তু কোনো একটা সময় যে আমরা খুব রিল্যাক্সে ছিলাম তা না। প্রতিটা সময়, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর আমাদের কেটেছে, এরকম অসংখ্য গল্প তৈরি হয়েছে। তার মধ্যে আমাদের যেহেতু আলোচনার ক্ষেত্রে আমাদের একটু শর্ট কিছু গল্প, যেগুলো আসলে মনে করলে নিজেরও ভালো লাগে, প্লাস হচ্ছে শিহরিত হয় আত্মা। তো সেই ক্ষেত্রে আমি এরকম কয়েকটা খুব সংক্ষেপে বলতে চাই। বিশ্ববিদ্যালয় জীবনে আমরা যখন ভর্তি হয়েছিলাম, আমরা তো কখনো সরকার ক্ষমতা কী জিনিস সেটা পাইনি। বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি হওয়ার পর থেকে কিন্তু শেখ হাসিনা সরকার গঠন করেছিল। তারপর থেকে আমাদের বিরোধী দলের রাজনীতি, ছাত্র রাজনীতি করার সুযোগ হয়েছিল। তো ওই সময় থেকে আমরা প্রথম দিন থেকে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির প্রেক্ষাপটে ছাত্রলীগের অনেক ছেলেপেলে আমাদেরকে বিভিন্নভাবে ডিস্টার্ব করতো। সেই ডিস্টার্বে অনেক সময় তারা আমাদেরকে নির্যাতন করতো, শারীরিক নির্যাতন করতো, অনেক সময় মানসিক নির্যাতন করতো, অনেক সময় ক্লাস পরীক্ষাতে যেন আমরা অ্যাটেন্ড করতে না পারি সেই বিষয়গুলো কিন্তু বাধাগ্রস্ত করতো। তো এরকম কার্যক্রমের মধ্যে একবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের একটা ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আমার উপর হামলা করে এবং সে হামলা আমাকে তারা রামদা, চাপাতি, হকি স্টিক নিয়ে তারা আমার উপর হামলা করে। আমি শুধু ছাত্রদল করি কেন, এবং আমি খুব ক্রীড়ামোদী মানুষ, ক্রীড়া আমার খুব ভালো লাগে, খেলাধুলা আমার খুব পছন্দ। তো আমি মাঠে গিয়েছিলাম আমার ডিপার্টমেন্টের পক্ষে। তারা এসে তখন আমাকে চাপাতি দিয়ে কোপ দেওয়ার প্রেক্ষিতে কিন্তু আমার এখানে আমি ফিরাতে গিয়েছি, কারণ আমরা তো একটা সাহসী সংগঠন এবং ছাত্রদল সাহসীরাই করে। তো আমি ফিরাতে গিয়েছিলাম, তখন কোপটা এখানে পড়েছিল, এখনও দাগ আছে। তো অনেক সময় ওইটা বিশ্ববিদ্যালয়ের একটা দাগ কাটে আমার। এরপরও অনেকবার বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা দিতে এসেছি, ছাত্রলীগ বিভিন্নভাবে নির্যাতন করেছিল, মানসিকভাবে SMS পাঠাতো, তুই এখনই ক্যাম্পাস থেকে বের হয়ে যা, না হলে কিন্তু তোর আজকে খবর আছে। এইরকম বিভিন্ন SMS-এর মাধ্যমে, বিভিন্ন ফোনের মাধ্যমে এবং রাস্তা আগলিয়ে রাখার মাধ্যমে যে ছাত্রদল কেন করি, তখন কি ওরা সৃষ্টি করতে চেয়েছিল যে মানে ছাত্রলীগই শুধু একমাত্র ছাত্র সংগঠন বাংলাদেশে, তারাই থাকবে প্রতিটি ক্যাম্পাসে, আর কোনো ছাত্র সংগঠন থাকবে না। এরকম এই পরিস্থিতিতে এরকম অসংখ্য ঘটনা, ছোট বড় অনেক ঘটনা আছে। আর যদি আমি মেজর ঘটনার দিকে চলে যাই, এরকম কিন্তু অসংখ্য ঘটনা আছে। মেজর ঘটনা যদি বলি তাহলে 2012 সালে আমি বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই ছাত্রলীগের ক্যাম্পাসে তাদের সাথে আমার সিলি ম্যাটার নিয়ে একটু বাকবিতণ্ডা হয়েছিল। আমরা সাহসের সাথে রাজনীতিটা করতাম, ওপেন ছাত্রদল করতাম, ক্যাম্পাসে ঢুকতাম এবং বিভিন্ন সময় প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম। তাই তারা আমাদেরকে রিকগনাইজ করতো যে এরা ছাত্রদল, কারণ তারা খুঁজতো কারা ছাত্রদল করে, তাদেরকে ডিস্টার্ব করতে হবে, তাদেরকে নির্যাতন করতে হবে। তখন 2012 সালে আমাকে এই রাজশাহী মোড়ের কর্নারে ধরে আমার ব্যাচেরই ছাত্রলীগের নেতারা তখন আমাকে আগলে অনেক বেশি গণপিটুনির আকারে দেয়। পরে সেখান থেকে আমাকে আমার 2জন বন্ধু উদ্ধার করে। তারাও ছাত্রলীগের সাথে ইনভলভ ছিল না এটা আমি বলবো না,
তাদের একটা হয়তো মানবিক দুই একটা ছেলে, এরকম একটা দুটা ছেলে তারা ছাত্রলীগ মানে অ্যাক্টিভ করতো না, পরবর্তীতে তারা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়েছে, মানে হয়তো ওই যে শেল্টারের জন্য করতো, ওরা আমাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে গিয়েছিল। হসপিটালে নেওয়ার পরে আমি বাসায় যেতে পারি না, কারণ আমার নাক এখানে ফাটা, তারপর আমার হাঁটু, এগুলো গণপিটুনির পরে যা হয় আর কি, বিভিন্ন জায়গা থেতলে গিয়েছিল। হসপিটালে রাত কাটিয়েছিলাম। তার পরবর্তী সময়ে 3 দিনের মতো ফ্রেন্ডের বাসায় আছি বলে ফ্যামিলিকে, আমার ফ্যামিলি সহ সবাই ঢাকায় থাকে, তো এই কারণে ফ্যামিলিকে আমি বলেছি 3 দিন আমার অ্যাসাইনমেন্ট করতে হবে, এই কারণে আসিনি। পরে পড়তে মুখের এটার জন্য পরে এক পর্যায়ে স্বীকার হতে বাধ্য হয়েছিলাম যে আমার উপর ছাত্রলীগের অতর্কিত হামলা হয়েছিল এবং তারা আমাকে ব্যাপক নির্যাতন করেছিল। এটা শুনে পরিবার পরে মন খারাপ করেছে। এরপর আমি যদি চলে আসি, সরকার যেভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেই নির্মম নির্যাতন চালিয়েছিল বিগত 16 বছর, সেটার একটা উদাহরণ যদি আমি দিই, 2015 সালে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে 5 জানুয়ারি অবরোধ ডেকেছিল। তা আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সবসময় আন্দোলন সংগ্রামের সম্মুখে ছিলাম এবং সম্মুখ যোদ্ধা হিসাবে আমি নিজেও আমাদের সিনিয়রদের সাথে উপস্থিত ছিলাম। সেটা 2015 সালের অবরোধ চলাকালীন সময়ে 14ই ফেব্রুয়ারি এর আগে আমরা অসংখ্য মিছিল করেছি, মিটিং করেছি। ওই সময় আমরা এই যে মুরগিটোলা মোড় থেকে কাঠের পুল পর্যন্ত এই রাস্তার মধ্যে আমরা একটা মিছিল করেছিলাম অবরোধ সমর্থনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। ওই মিছিলে আমাদের অনেকজন নেতাকর্মী উপস্থিত ছিল। পরবর্তীতে পুলিশ আমাদের উপর হামলা করে এক পর্যায়ে তারা আমাদের 2 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হয়, আমাকে, আমার সাথে আমার এক সহযোদ্ধাকে। পরবর্তীতে আমার সহযোদ্ধা মানে খুব করে বের হয়ে যায় এবং সে পুরান ঢাকার হলে এক পাশ দিয়ে দৌড়ে চলে যায়, কিন্তু আমাকে তারা ধরে ফেলে। আমাকে ধরে গাড়িতে ওঠানোর পরবর্তী সময়ে দেখলাম যে সূত্রপুর বিএনপি একটা মিছিল নিয়ে আসছে। তারা ওই সূত্রপুর বিএনপির মিছিলটাকে থামানোর জন্য আমাকে আর 2 জন পুলিশকে রেখে তারা ওই মিছিলের লোকজনকে অ্যারেস্ট করার জন্য গিয়েছিল। ওই 2 জন পুলিশকে আমি কোনোভাবে তাদের কাছ থেকে গাড়ি থেকে লাফ দিয়ে আমি দৌড়ে গিয়ে একটা 4তলা বিল্ডিং, অনেক দৌড়িয়েছে, মানে অল্প সময় না, প্রায় 15 মিনিট তারা আমাদের পিছু দৌড়াইছে, আমার পিছনে ছিল। তো একটা 4তলা বিল্ডিংয়ের উপরে চলে গেছিলাম। ওই সময় তাদের একজন সাব ইন্সপেক্টর ছিল, তার কিছুদিন আগে ছাত্রদলের খিলগাঁও জেলা থানা ছাত্রদলের জনি ভাইকে ক্রসফায়ার দিয়েছিল। এরকম ক্রসফায়ারের স্টার্টিং হয়েছিল তখন, মানে চলছে এরকম ছাত্র নেতাদেরকে। তখন আমি খুব ভয় পেয়েছিলাম এবং পুলিশ আমাকে মানে পিস্তল তাক করেছিল। পরে এর আগে আমি 2 পাশ দেখে নিলাম, এই পাশের রাস্তা, ওই পাশে টিন শেড। পরবর্তীতে আমি টিন শেডে লাফ দিলাম, গুলি থেকে বাঁচতে আমি টিন শেডে লাফ দিলাম। পুলিশ তখন কী বলেছে আমার আসলে, তবে আমার কানের মধ্যে বাজছে, সে হয়তো বলেছিল যে জাম্প দে, না হলে গুলি করবো, অথবা ওকে গুলি করে এখনও ফেলে দে, এরকম একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে। অনেক বছর আগের বিষয়, আর ওই সময়টা তো এমন একটা পর্যায়ে আমি ছিলাম যে আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি টিন শেডে লাফ দিয়েছিলাম, টিন শেডে লাফ দেওয়ার 4তলা থেকে টিন শেড 1তলা টিন শেডে লাফ দিয়েছিলাম। পুলিশ সাথে সাথে কিন্তু গুলি করেছিল, কিন্তু সেটা হয়তো আল্লাহ আমাকে সেভ করেছে, আমার গাড়ি পড়েনি। কিন্তু আমার ওই যে টিনে কাটা গিয়েছিল, আমি ভেবেছিলাম যে আমার উপর গুলি বর্ষণ যেটা হয়েছিল সেটা আমার গুলি লেগেছে। পরবর্তীতে আমার এই পুরো ডান পা এখানে ভাঙা, এই একদম পায়ের পাতা সহ ভেঙে আলাদা হয়ে গেছিলো। আমি গড়াগড়ি দিয়ে একটা বাসায় ঢুকেছিলাম, সেটা মেবি ওই এলাকার সিকিউরিটি বা কেয়ারটেকারের বাসা হতে পারে। তার বেডের নিচে আমি লুকিয়েছিলাম 30 মিনিটসের মধ্যে। এই অসহ্য যন্ত্রণায়, তীব্র যন্ত্রণায় আমি এই অবস্থায় ছিলাম। পরবর্তী সময়ে আমি 8 ঘন্টা পরে আমার হুঁশ জ্ঞান বলতে আসলে কী ছিল সেটা তো আসলে এই মুহূর্তে আপনি বুঝতে পারতেছেন ওরকম একটা সিচুয়েশানে। পরে একটা বাসায় দেখলাম যে একজন মহিলা মাছ দোয়াফালি করছে এবং আর কি যেন ধুচ্ছে। আমি খুব গোড়াগড়ি করে বললাম যে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাকে পুলিশ গুলি করেছে। আপনাকে গুলি করেছে এই শব্দ পেলাম, যে ওই মহিলা আমাকে তার হাজব্যান্ডকে ডেকে নিয়ে আসতে গেছে। তখন আমি ভয় পাইছি। আমি বললাম যে আপনি আমাকে সেভ করেন, আপনাকে মনে রাখবো সারা জীবন। এখন আমি যোগাযোগ করি। তো ওই জায়গায় ওই মহিলা এবং তার হাজব্যান্ড আমাকে নিয়ে তাদের ভিতরে নিয়ে তাদের বেডে শুয়ে, এরপরে বরফ, এবং তারা ওই রকম উচ্চবিত্ত ফ্যামিলির কেউ ছিল না, তাদের বাসায় ফ্রিজ ছিল না। তারা বাহির থেকে ফ্রিজিং দুধ নিয়ে এসে, আমার এইটুকু মনে আছে, আমাকে কী করে বেঁধে টেঁধে কোনোভাবে এবং কয়েকটা বালিশ দিয়ে আমাকে শুয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়ছিলাম। এরপর আমার দুইটা ফোন ছিল, একটা ছোটো ফোন আর একটা বড়ো ফোন। ওই ছোটো ফোনটাতে আমার এক বড়ো ভাই ফোন দিচ্ছিল, পরে ওনারা রিসিভ করছে, বলতে আর ওনারা অ্যাড্রেস দিয়েছে, আমি তো অজ্ঞান অবস্থায় আছি। পরবর্তী সময়ে আমার পুরান ঢাকা স্থানীয় কিছু বড়ো ভাই তারা এসে আমাকে মৃত হিসাবে
মৃত মানুষ হিসেবে তারা একটা ট্রলির মধ্যে করে আমাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসায় গিয়েও কিন্তু আমি চিকিৎসা সেবা পাইনি। আমাকে প্রথমে তারা ন্যাশনাল মেডিকেলে নিয়ে আসছিল। ন্যাশনাল মেডিকেলে তখন তারা আমাকে করতে পারে নাই, কোনো ট্রিটমেন্ট দিতে পারে নাই, কারণ পুলিশ চলে আসছে এবং স্ক্রলিং হচ্ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী বাসেদ কাজীকে পুলিশ এভাবে হামলা করে তার পা ভেঙে দিয়েছে, এরকম স্ক্রলিং হচ্ছে। এরপর আমাকে নিয়ে গিয়েছিল সালাউদ্দিন মেডিকেলে, সেখানে আমি এক্সরে করাতে পেরেছি। আমি কিন্তু ভাষা আমার কিন্তু সব কিছু মনে নেই। তো এই জায়গার মধ্যে আমার মনে আছে যে কিছুক্ষণ পরে এক সিনিয়র এসে বললো যে পুলিশ আসতেছে। পরবর্তী সময় ওই আমাকে লিফটে করে একদম গ্রাউন্ড ফ্লোরে নিয়ে কোলে করে এরপরে একটা গাড়ি ধরিয়ে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে ইসলাম সেন্ট্রাল হসপিটালে। সেখানেও আমাকে ট্রিটমেন্ট করতে তারা সম্মত হয়নি। পরবর্তী সময় একটা প্রাইভেট একটা ক্লিনিকে নিয়ে গেছে আমাদের ডক্টরদের, আমার পার্টির এবং আমার পরিবারের তত্ত্বাবধানে ডক্টরদের বিভিন্ন কথা বলে একটা ট্রিটমেন্টের জন্য নিয়েছিল যে অপারেশন লাগবে, খুব দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু অপারেশন করার জন্য যথোপযুক্ত না, পা তখন ফুলে অনেক মোটা হয়ে গিয়েছিল। এরপরে আমাকে বললো যে তাহলে আপনাকে এমন এক জায়গায় হসপিটালে ভর্তি থাকতে হবে যেখানে আপনাকে, পুলিশ কিন্তু আমাকে খুঁজতেছে। তো আমাকে ট্রিটমেন্টের জন্য আমার এক আত্মীয়র বাসায় রাখা হয়েছিল। পরবর্তীতে আমার আত্মীয় স্বজন এবং দল পার্টি মিলিয়ে হসপিটালে একটা ব্যবস্থা করেছিল যে ট্রমা সেন্টার, তখন ওই যে শ্যামলীর, সেটা আওয়ামী লীগেরই হসপিটাল ছিল। কিন্তু আমাকে বলা হয়েছিল যে আমি অনেক রাতে তো আমার ঘটনাটা সকালে ঘটেছে, একটু পুরাতন হওয়ার কারণে ইনস্ট্যান্ট তখন তারা আমাকে একটা সার্জারি করে পায়ের তালুতে পায়ের তালুতে একদম। সার্জারির পরবর্তী সময় 3 দিন পর আবার আরেকটা সার্জারি করে হাঁটুর নিচে, এই জায়গাটা আমার ভেঙে আলাদা হয়ে গেছিলো এবং রড পড়িয়েছিল। এইরকম একটা বিভীষিকাময় অভিজ্ঞতা শুধু আমার না, ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর আছে। আমি পা হারিয়ে ফেলতে পারতাম, আমি আজকে পঙ্গু থাকতে পারতাম, সেটা হয়তো আল্লাহর রহমতে চিকিৎসা সেবা উন্নত থাকার কারণে আমি বেঁচে গেছি। কিন্তু ডক্টর বলেছিল যদি আপনারা ওনার ঠিকমতো চিকিৎসা না করাতেন হয়তো বা ওনার এই পা মানে এমনভাবে ভেঙেছে দীর্ঘ সময় লাগতো, দেখা যায় 5 বছর আমি হাঁটতে পারতাম, এরকম একটা পরিস্থিতি হতে পারতো। এরকম নির্যাতনের, এরকম নির্মমতার, এরকম বিভীষিকাময় অবস্থা কিন্তু বাংলাদেশের ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীর হয়েছে, হয়তো আমি একটা এক্সাম্পল আর কি। তো এরকম এই যদি অভিজ্ঞতা, নির্যাতনের অভিজ্ঞতা আমি বলি, পরবর্তী সময়ে আরেকটা, যেহেতু অনেক গল্প লেন্দি হয়ে যাবে বলে, আরেকটা হচ্ছে 23শে মে 2023 সালে এবং 18 সালে আমি অনেকবার অ্যারেস্ট হয়েছিলাম, অনেকবার গ্রেপ্তার হয়েছিলাম। 17 সালে গ্রেপ্তার হয়েছিলাম, 18 সালে গ্রেপ্তার হয়েছিলাম, পরবর্তীতে 22 সালে গ্রেপ্তার হয়েছিলাম, লাস্টে 23 সালে আমি গ্রেপ্তার হয়েছিলাম। যেটা আগে আমি আরেকটা কথা বলি, পদযাত্রা ছিল বিএনপির পদযাত্রা ধানমন্ডিতে থাকা অবস্থায় ধানমন্ডিতে কিন্তু পুলিশ হামলা করেছিল, পুলিশ আওয়ামী লীগ মিলে হামলা করে আমাদের পদযাত্রাকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। ওখানে ওই পুলিশ হামলার সময় অনেক নেতাকর্মী আমার বাসায় গিয়ে আশ্রয় নিয়েছে এবং আমি অ্যাজ এ ফাইটার আমি যতক্ষণ পেরেছি চেষ্টা করেছি ফাইট করার জন্য। পরবর্তীতে আমি শুনলাম যে আমার বাসায় অনেক নেতাকর্মী আশ্রয় নিয়েছে, আমার বাসায় পুলিশ হামলা করেছে। এরপরে হামলা করে চলে গেছে। পরবর্তীতে আমার বাসায় কারা কারা আছে আমি ওই খোঁজখবর নিতে আমি নিজে সাহস করে গিয়েছিলাম। পুলিশ আমার যাওয়ার খবর পেয়ে ওরা আবার কি করছে, আবার আসছে পুনরায় এসে পরবর্তীতে আমার ছোটো ভাই নিজে বাসার গেটের সিকিউরিটি সহ তাদেরকে বলছে যে কেউ নাই, ওনারা সবাই বের হয়ে গেছে। না, এখানে ছাত্রদলের এক নেতা আছে, তার বাসা আমরা জানি, এটা তার বাসায়, এই কথা বলে আমাদের সিকিউরিটি আমার আপন ছোটো ভাইকে পিটিয়ে তারা ঢোকার চেষ্টা করেছে। এই ফাঁকে যখন এমত অবস্থায় আমি শুনছিলাম তখন আমাকে পিছনের গেট দিয়ে আমার পরিবার বের করে দিয়েছিল। আমার সাথে কয়েকজন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীও সেভ হয়েছিল। পরবর্তী সময় তারা যখন আমাকে পায়নি, আমার ছোটো ভাইকে, আমার আপন ছোটো ভাইকে, আমার আপন ছোটো কাজী হাসান আবেব আসিফ, ওকে এত নির্মম আঘাত করেছে, ওর আজও ডান হাতের উপরে ফুল আছে। তো ও তো আসলে অত রাজনীতিতে সক্রিয় না, আমি রাজনীতি সক্রিয়ভাবে করি। তো এরকম আমার পরিবারের উপর নির্যাতন হয়েছে এবং ওকে পিটিয়ে পুলিশ কিন্তু ধানমন্ডি থানায় নিয়ে গেছে এবং ধানমন্ডি থানায় নিয়ে যাওয়ার পরে ওরা আমার মা, আমার বোনকেও ধানমন্ডি থানায় আটকে রেখেছিল যখন আমার ছোটো ভাইকে নিয়ে গেছিলো। পরবর্তীতে সন্ধ্যার আগ দিয়ে আমার ছোটো ভাই এবং আমার মা এবং আমার ছোটো বোনকে তারা থানা হাজত থেকে বের করে বা ভিতরে রেখেছিল। যখন মুরব্বীরা, সিনিয়ররা, আবার আমার দলীয় নেতাকর্মীরা এবং আমাদের ওই বিল্ডিংয়ের সমিতি যারা গিয়েছিল এবং ধানমন্ডি কমিউনিটি গিয়েছিল। পরবর্তীতে আমার বোন আর মাকে বাসায় চলে আসছে। আমার ছোটো ভাইকে পরের দিন সকালে বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কৌশল অবলম্বন করে, প্লাস হচ্ছে বিভিন্নভাবে প্রশাসনিক এবং হচ্ছে আমাদের যত যা পরিচিত আছে, আমার পার্টির আছে, ও তো নির্দোষ, ও তো বেসিক্যালি কিছু করেনি।
তারপরে ওকে ভরে ছেড়ে দিয়েছিল। ওর মামলায় এজাহারভুক্ত 2 নম্বর আসামি হিসেবে লিখেছিল, পরে ওখান থেকে কেটে দিয়ে ও আবার কোর্টে প্র্যাকটিস করে, এটাকে একটা বিবেচনা করে কিন্তু ওকে ছেড়ে দেওয়া হয়েছিল। আমি 10 তারিখে, অক্টোবরের 10 তারিখে একবার গ্রেপ্তার হয়েছিলাম। গ্রেপ্তার হওয়ার পরবর্তী সময়ে আমাকে ছেড়ে দিছে। তখন আমার সেদিন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি গ্রেপ্তার হয়েছিল, ধানমন্ডি অ্যানি ভাই গ্রেপ্তার হয়েছে ওনার ধানমন্ডির বাসা থেকে, আমার বাসাও ধানমন্ডি। তো আমি আবার দায়িত্ব পালন করতে ওইদিকে গিয়েছিলাম, আমাকেও গ্রেপ্তার করেছে, আমার সাথে ছাত্রদলের আরেকজন যুগ্ম সম্পাদক গ্রেপ্তার করেছিল। তার 7 দিন পরে, বিষয়টা তার 7 দিন পরে 17ই অক্টোবর সেন্ট্রাল ছাত্রদলের একটা মিটিং ছিল আমাদের। সেই মিটিং শেষ করার পর আমি আমার সহযোদ্ধাদেরকে নিচে আসলাম, পার্টি অফিসের নিচে আমরা চলে আসার জন্য রওনা হলাম। এরপরে ডিবি পুলিশ ঘেরাও করে আমার সহযোদ্ধা সহ আমাকে গ্রেপ্তার করেছে এবং ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার সহযোদ্ধাদেরকে বিভিন্ন এই কথা বলে তাদেরকে মনোমত ছাড়তে সক্ষম হয়েছি, যে তারা স্টুডেন্ট আমার কাছে এসেছে, তা ওদের তো দোষ নাই। তো ওদের 2 জনকে ছেড়ে দিছে। এরপরে আমাকে রাত্রে 3টার দিকে আপনার অস্ত্র উদ্ধার অভিযানে গিয়েছিলেন। অস্ত্র উদ্ধার অভিযানে আমাকে ঢাকা শহরের বিভিন্ন স্পটে আমাকে নিয়ে গিয়েছিল। নিয়ে আমাকে বলতো যে এখানে আপনি অস্ত্র রেখেছেন, এখান থেকে আপনি অস্ত্র কোথায় রেখেছেন, এবং আগামীকালকে আপনি নাশকতার প্রধান পরিকল্পনাকারী আপনি কোথায় রেখেছেন ককটেল এবং বিভিন্ন বিস্ফোরক দ্রব্য, এগুলো বের করুন। তখন আমি বলছি, দেখুন আমি ছাত্র না, তো আমার তো আসলে এই বিষয়গুলো তো অভিজ্ঞতা নেই, আমি কেন সন্ত্রাসী কার্যক্রম করতে যাব। এরপরে এরকম আমাকে তারা 6-7টা স্পটে ঘুরিয়েছিল অস্ত্র উদ্ধারের নামে অভিযান করতে। এবং তারা কিন্তু, আমি ওই সময় যদি প্রচলন থাকতো 2014-15 মতো ক্রসফায়ার, আমার মনে হয় সেদিন আমাকে ক্রসফায়ারও দিত। একটা অফিসার বলতেছে, এই ওকে ছেড়ে দাও, ও চলে যাক। তো চলে গেলে হয়তো তারা ক্রসফায়ার দিয়ে ফেলতে পারতো, দাঁড়ায় থাকলে তো সুযোগ না। বলেছিল, এই ছেড়ে দাও, ওকে চলে, এই তুমি দৌড় মারো, আমাদের কাছ থেকে পালিয়ে যেত। আমি দৌড়াই নাই। তো আমার একটা অভিজ্ঞতা আছে, এরকম অনেকগুলো অভিজ্ঞতা আছে, শুনতাম গল্প যে এরকম ক্রসফায়ারের সিস্টেম এরকম করতো। তো তারা আমাকে পরবর্তী রাতের বেলা আনতো ডিবি কার্যালয়ে, এনে জমটুপি পরিয়ে একটা অন্ধকার রুমে ফেলে রাখতো। এরকম করে আমাকে একটা দিন পুরো দিন অন্ধকার রুমে ফেলে রেখেছিল। পরবর্তীতে আমাদের দল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই প্রেস কনফারেন্স করে। প্রেস কনফারেন্সের পর থেকে আমাকে খোঁজা শুরু হয়। পরবর্তীতে ডিবি কার্যালয়ে নিশ্চিত করে যে আমার যে সহযোদ্ধারা ছিল তারা পার্টি বিশেষে নিশ্চিত করেছে ওনাকে ডিবি অ্যারেস্ট করেছে, কিন্তু কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না, কোর্টেও পাঠায় নাই। এরকম 2 দিন আমাকে জমটুপি পরে নির্মম নির্যাতন করেছে, শারীরিক মানসিক এত বেশি অত্যাচার করেছে, আমি আসলে আপনাকে বর্ণনা করতে গেলে আমার লোম দাঁড়িয়ে যাবে, শিহরিত হয়। এই ফিলিংসগুলো এত বেশি বর্ণনা করতে হচ্ছে আমাদেরকে। ফ্যাসিস্টের স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনার ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর থেকে, স্বৈরাচার পতন হওয়ার পর থেকে প্রতিটা মোমেন্ট আমাদেরকে এই ব্যাপারগুলো যখনই মনে আসে তখনই কিন্তু অনেক বেশি মানে খারাপ লাগে। তো নির্মম নির্যাতন করেছিল। পরে 3 দিন পর আমাকে কোর্টেও পাঠিয়েছিল অস্ত্র মামলার একক মামলা 136টা বুলেট সহ, এবং 2 কোমরে 2টা পিস্তল, এবং বিস্ফোরক মামলার প্রধান আসামি, এবং সাথে আরও 2টা পেন্ডিং মামলা যুক্ত করে আমাকে কোর্টে পাঠিয়েছিল, রিমান্ড চেয়েছিল। আমাকে পর্যায়ক্রমে 3 দিন 6 দিন এরকম পর্যায়ক্রমে টানা 14 দিন কোর্ট এবং থানা এরকম আমাকে বিভিন্ন মামলায়, ভিন্ন ভিন্ন মামলায় আমাকে রিমান্ডে এনেছিল। সেই রিমান্ডের নির্যাতনের অভিজ্ঞতা বর্ণনা করতে গেলে আরও লেন্দি হয়ে যাবে, আমাদের আরও দীর্ঘ হয়ে যাবে। তো এরকম আমাকে বিভিন্ন সময় মামলা এবং দীর্ঘ সময় আমাকে কারা অন্তরীণ রাখা হয়েছে। এবং সবাই একটা সময় জেলখানায় নির্বাচনের সময় মনে হয়েছিল জেল না, পার্টি অফিস। আবার যখন সবাই জামিন হয়ে গেছে, আমার জামিন হয়নি। আমার দীর্ঘ সময় কিন্তু আমি কারা অন্তরীণ ছিলাম, প্রায় অনেক মাস। কারণ ঈদও করতে হয়েছিল কারাগারে, রোজাও পালন করতে হয়েছিল কারাগারে, সব উৎসব পালন করতে হয়েছিল কারাগারে। যদিও আমাদের ফ্যাসিস্টের সময় কোনো উৎসবে আমাদের আসলে নাড়া দিত না। তো এরকম আমরা দীর্ঘ সময় কারা অন্তরীণ ছিলাম। এরকম অসংখ্য ছোট বড় নির্যাতন আছে, যে নির্যাতনগুলো বর্ণনা করতে গেলে একদিনে বা এক সময় সম্ভব হবে না। প্রতিটি গল্প একটা বিশাল একটা বই আকারে তৈরি হবে আর কি। ধন্যবাদ। আমরা শুনলাম আপনার নির্যাতিত জীবনের গল্প। আমি একটু অন্য প্রসঙ্গে জানতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির প্রেক্ষাপট কেমন দেখছেন এবং বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির কথা উল্লেখ করতে গেলে আমি প্রথমেই বলবো যে বর্তমান সময়ে প্রতিটি ক্যাম্পাসে মুক্ত গণতান্ত্রিক চর্চা হচ্ছে এবং সকল
মতের সকল সংগঠনের ছাত্র সংগঠনগুলো তাদের মুক্ত গণতান্ত্রিক চর্চা করতে পারছে এবং তারা নিজেদের ক্যাম্পাসে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে, যাতে কোনো বাধাগ্রস্ত নয়। কারণ পূর্ববর্তী সময়ে ছাত্রলীগ প্রতিটি ক্যাম্পাসে রাজনৈতিক এমন ছাত্রলীগের অভয়ারণ্য তৈরি করেছিল, এই জায়গাটা থেকে বের হয়ে যেভাবে সকল দলের সকল মতের মানুষগুলো এখন বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার ক্যাম্পাসগুলোতে কিন্তু মুক্ত গণতান্ত্রিক চর্চা করছে। এবং আপনি দেখতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন সময়ে অনেকগুলো প্রোগ্রাম নেওয়ার জন্য ছাত্রদলকে নির্দেশ প্রদান করেন এবং ছাত্রদল সেটা বাস্তবায়ন করেন। এবং ছাত্রদল এখন সবচেয়ে বেশি সংযম এবং ধৈর্যের সাথে ছাত্র রাজনীতি কিন্তু প্রতিটি ক্যাম্পাসে পরিচালনা করছেন এবং উদার মনোভাব এবং একটা সময় ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের মতের বিরুদ্ধে কথা বলতো, এখন বর্তমান সময়ে সেই বিষয়টা আসলে ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কথা বলে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলে, সাধারণ শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে কিন্তু তারা যে কোনো দাবি আদায়ে কিন্তু নিজেরা সোচ্চার হয় এবং অংশগ্রহণ করে। এই যে রাজনৈতিক একটা পরিবর্তন, এই পরিবর্তনটা ইনশাআল্লাহ আগামী দিনেও ছাত্রদল অব্যাহত রাখবে এবং আগামী সময়ে একটা নির্বাচন হওয়ার ফলে যখন আমরা সরকার গঠন করতে আল্লাহ যদি কবুল করে, তার পরবর্তী সময়ে সরকার দল ছাত্র সংগঠন হিসেবে আমরা সকল ছাত্র সংগঠনকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং সকল বিষয় শিক্ষা বান্ধব যত কার্যক্রম আছে সকল কার্যক্রম কিন্তু ছাত্রদল করবে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্রদল বিভিন্ন প্রোগ্রাম করে যাচ্ছে এবং কখনো বিজ্ঞান প্রতিযোগিতা করছে, কখনো মেধা বিকাশের জন্য সৃজনশীল এবং উদ্ভাবন শক্তিতে যে ভরপুর যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীদের একটা প্রতিযোগিতার আয়োজন করছে। উল্লেখযোগ্য গত রমজানে যে একটা প্রোগ্রাম করেছিল যে আপনার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, এরকম সুন্দর প্রোগ্রাম, নান্দনীয় প্রোগ্রাম কিন্তু এবং সৃজনশীল প্রোগ্রাম কিন্তু ছাত্রদল এখন ক্যাম্পাসগুলোতে করছে। এবং আগামী দিনগুলোতে ইনশাআল্লাহ দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ছাত্রদল একটা সুন্দর সুসংগঠিত হয়ে সকল ছাত্র সংগঠনের মতামত নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক চর্চা করে বলে আমার বিশ্বাস এবং আগামী দিনেও আমরা করতে পারবো। আইন শৃঙ্খলার বিষয়টা আসলে পতিত স্বৈরাচার সরকার আইন বিভাগকে এতটাই কলুষিত করে গেছে, রাষ্ট্রযন্ত্রকে এতটাই কলুষিত করেছে এবং এতটাই নির্মমভাবে খারাপভাবে তাদেরকে পরিচালিত করেছে এবং প্রভাবমুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না এখন পর্যন্ত। আইন শৃঙ্খলা আপনি জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময় কিন্তু আইন শৃঙ্খলা একটা ভালনারেবল অবস্থায় ছিল। সেখানে আমরা ছাত্রদল, বিভিন্ন ছাত্র সংগঠন কিন্তু বিভিন্ন জায়গায় স্পটে আমরা প্রশাসনকে সহযোগিতা করেছি, প্রশাসনকে স্বাগত জানিয়েছিলাম এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ যেন উৎসাহের সাথে তাদের রাষ্ট্রযন্ত্র হিসেবে রাষ্ট্রের কার্যক্রম সম্পন্ন করে সেই হিসেবে আমরা সহযোগিতা করেছিলাম। এটা বর্তমান সময়ে আপনি জানেন একটা ইন্টারিম গভর্নমেন্টে কিন্তু চাইলে সব কিছু করা সম্ভব না। আর এই ইন্টারিম গভর্নমেন্টটা শর্ট কোর্সের জন্য এসেছে। ওনারা একটা নির্দিষ্ট সময়ের জন্য কিছু বেসিক সংস্কার করে এবং ফ্যাসিস্টদের দোসর সহ এবং ফ্যাসিস্ট যারা পতিত স্বৈরাচার সরকারের যেই মানুষগুলো আছে, যে অপরাধীরা আছে, তাদেরকে শাস্তি দিয়ে এবং কিছু সংস্কার করে এবং তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দিবে বলে আমরা সেটা বিশ্বাস করি। তবেই কিন্তু একটা গণতান্ত্রিক দেশে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও বেশি দৃঢ় হবে। তবে আমরা আইনশৃঙ্খলা নিয়ে বর্তমানে একটু উদ্বিগ্নতায় আছি, কারণ একটা রাষ্ট্রযন্ত্র বা একটা রাষ্ট্রের যে কোনো বিভাগ, যে কোনো ডিপার্টমেন্ট, যেমন পুলিশ ডিপার্টমেন্ট কলুষিত হয়েছিল কার কারণে? ফ্যাসিস্টদের কারণে। তা শেখ হাসিনার আঙ্গুলের ইশারা ছাড়া কোনো প্রশাসনিক কার্যক্রম হতো না। এই কারণে যে একটা কলুষিত হয়েছিল, এই জায়গা থেকে বের হয়ে ওনাদেরও সময় লাগছে, ওনারা নিজেদেরকে একটু রিফাইন করে বের করার জন্য। তা আশা করি খুব অচিরেই যারা বিপদগ্রস্ত পুলিশ প্রশাসনের লোকজন ছিল এবং যারা বিভিন্ন সময় বঞ্চিত ছিল ফ্যাসিস্টকে সাহায্য না করার কারণে, তারাই প্রশাসনকে ভালোভাবে নিয়ে কার্যক্রম সম্পন্ন করবে এবং আইনশৃঙ্খলাকে বাংলাদেশে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে আমাদের বিশ্বাস। আমরা জানি একটি অন্তর্বর্তীকালীন সরকার 9 মাসের মতো আমাদের দেশ শাসন করছে, সেখানে কিন্তু তার একটি সংস্কার কার্যক্রম চলমান রেখেছেন। এই অন্তর্বর্তীকালীন এই সরকারের যে সংস্কার কার্যক্রম সেটি কতটুকু দৃশ্যমান হয়েছে বলে আপনার মনে হয়? বিগত 9 মাসে তো আমরা ব্যক্তিগত সংস্কারের বাহিরে তেমন একটা সংস্কার দেখতে পাইনি। তো আমরা দেখেছি যে বিগত ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছিল
এই সময়টুকুতে আমরা কিন্তু আন্দোলনরত ছিলাম, ছাত্রদল বিগত 16 বছর আন্দোলনরত ছিল, তাহলে আমরা আন্দোলনকারী কন্টিনিউয়াস। আর যারা বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এসে ছাত্র রাজনীতিক নেতৃত্ব দিয়েছিল, ওনাদের সংস্কার ছাড়া বড় বড় অফিস এবং ওনাদের সংস্কার ছাড়া তেমন উল্লেখযোগ্য সংস্কার আমরা দেখতে এখনও পাইনি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট প্রতিটি রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই হয়েছিল, এই কারণে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের উপর আস্থা এখন পর্যন্ত আছে। আমরা জানি না পরবর্তী সময় ওনারা কী করবে, যে খুব শীঘ্রই নিজেদের সংস্কারের কথা চিন্তা না করে রাষ্ট্রের যে বেসিক সংস্কার, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই বেসিক সংস্কারগুলো করে তারা খুব শীঘ্রই নির্বাচন কমিশন থেকে শুরু করে দুদক, এই সংস্কারগুলো করে কিন্তু খুব শীঘ্রই নির্বাচন দিবেন। এবং এই সংস্কার করতে বেশি সময় লাগবে না। তো এই সংস্কারের নামে যে একটা লেন্দি প্রসেস, একটা শর্ট কোর্সটা একটা অনার্স কোর্সে পরিণত করার যে একটা টার্গেট, এই টার্গেট থেকে বেড়ে আসার জন্যই আমরা বর্তমান উপদেষ্টা পরিষদ এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো যে আপনারা শর্ট কোর্সের জন্য এসে আপনারা অনার্স কোর্স না করে আপনারা খুব দ্রুত বেসিক সংস্কার দিয়ে এবং আপনারা খুব দ্রুত সুন্দরভাবে একটা নির্বাচন আয়োজন করুন। কারণ একটা গণতান্ত্রিক দেশের মূল মন্ত্রই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন, যেখানে যেটা সাধারণ মানুষের ভোটাধিকারের মাধ্যমেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সরকার হিসেবে সরকার গঠিত হবে, এবং এই প্রত্যাশায় আমরা করছি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. আমরা একটু নির্বাচন ইস্যুতে আপনার সাথে কথা বলতে চাই। আমরা দেখেছি যে নতুন রাজনৈতিক দল যারা আসলে নিবন্ধনও পায়নি তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। জামাত আসন ভিত্তিক তারা 300 আসনে কিন্তু প্রার্থী ঘোষণা করেছে এবং সেই প্রার্থীরা 300 আসন চষে বেড়াচ্ছেন, নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ঠিক সেই জায়গা থেকে যখন বিএনপি আসলে নির্বাচনের কথা বলছে, তখন কিছু মানুষ বলছে শুধু বিএনপি নির্বাচন করে। আসলে এই বিষয়ে কি বলবেন? বিএনপি একটা বৃহৎ গণতান্ত্রিক দল, আর গণতন্ত্রের মূল মন্ত্র একটা সুন্দর নির্বাচন। তো সেই ক্ষেত্রে বিএনপি তো নির্বাচনের কথা বলবে, এটাই স্বাভাবিক। আর যারা নির্বাচনে বিগত সময়গুলোতে যারা নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু আপনার এই ফ্যাসিস্ট হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রথম দফা বীজ ফ্যাসিস্ট হওয়ার পেছনে প্রথম বীজ বপন হয়েছিল 2011 সালে এবিএম খায়রুল হকের যেই রায় ছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল, সেই ত্রয়োদশ সংশোধনী যখন বাতিল করা হয়েছিল, তখন থেকে কিন্তু ফ্যাসিস্টদের এই জায়গাটা কিন্তু একটা বীজ বপন হয়েছিল। এবং এটার প্রেক্ষিতে কিন্তু 13 নির্বাচন, যেটা 14 নির্বাচন হয়েছিল, 13 যে 29 ডিসেম্বর যে নির্বাচনটা হয়েছিল, ওই নির্বাচনকে কিন্তু আপনি যদি একটু ঠান্ডা মাথায় ছিলেন, ওইটাই কিন্তু তাদের একটা অগণতান্ত্রিক উপায়ে 153 আসন কীভাবে তারা নিয়ে গিয়েছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পেয়েছিল। তো একটা সুষ্ঠু নির্বাচন না হলে, একটা সুন্দর নির্বাচন না হলে কিন্তু কোনো ফ্যাসিস্ট কখনো গা ছাড়া জেগে উঠতে পারবে না। শেখ হাসিনা ফ্যাসিস্ট হওয়ার পেছনে কিন্তু ওই দিনই 2011 সালেই বীজ বপন করেছিল। তো সেই ক্ষেত্রে বিএনপি নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা যদি এই 3টা বাজে নির্বাচনের পরে যদি একটা সুন্দর, একটা গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচনে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট দিতে পারে, তাহলে কিন্তু সেটাও কিন্তু একটা সংস্কার হিসেবেই থাকবে বর্তমান বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে বিএনপি নির্বাচন চাইবে। আর অন্যান্য দল যারা নির্বাচন বলে, যারা নির্বাচন করে, কারণ নির্বাচন তো একটা ভয়ের জিনিস। বিএনপি তো ভয় পায় না, কারণ বিএনপি একটা জনগণের দল। এইটা জনগণের অধিকার আদায়ে বিএনপি বিগত 16 বছর অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে। অনেকাংশে বিএনপি এত বেশি নির্যাতিত, যে নির্যাতনটা আপনারা এখন বলতে গেলে কমন মনে হবে। এই নির্যাতনের চিত্র সারা বাংলাদেশে ফুটিয়ে তুলেছিল, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে যেই দলগুলো বিএনপি নির্বাচন চায় কেন, নির্বাচন করবে কেন, তারা নির্বাচনকে ভয় পাচ্ছে। নির্বাচনকে ভয় পাওয়া মানে জনগণকে ভয় পাচ্ছে। আর এই জনগণকে ভয় পাওয়ার কারণে তারা চাচ্ছে না খুব শীঘ্রই নির্বাচন হোক, খুব শীঘ্রই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠিত হোক। সর্বশেষ আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো সেটি হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে আপনাদের অবস্থান কী থাকবে? আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কিনা, বা আওয়ামী লীগ এবং ছাত্রলীগ পুনর্বাসনে কে বা কারা সবচেয়ে বেশি সহযোগিতা করছে বলে আপনার মনে হয়? আসলে একটা গণতান্ত্রিক দেশে যে কেউ রাজনৈতিক চর্চা করতে পারে,
কিন্তু আওয়ামী লীগ নিজেদেরকে যেভাবে প্রমাণ করেছে একটা ফ্যাসিস্ট হিসেবে, পৃথিবীর যেই কোনো দেশে যখন ফ্যাসিস্ট পতন হয়, যখন স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ার কোনো স্বৈরশাসক পতন হয়, কিন্তু তারা এত তাড়াতাড়ি কিন্তু মিছিল মিটিং করতে পারে না, যেটা আওয়ামী লীগ করেছে। আর এটার ব্যর্থতা পুরোটা ইন্টারিম গভর্নমেন্ট এবং হচ্ছে নতুন নতুন দল যারা এসেছে ABCD, এরা এসে যেভাবে নিজেদের মধ্যে মতের অনৈক্য তৈরি করছে এবং মতানৈক্যের প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগ নিজেদেরকে মাথা ছাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। তো আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বিএনপি পুনর্বাসন করবে কেন? বিএনপি পুনর্বাসন করতো যদি তারা বিএনপির সাথে ভালো বিহেভ করতো, নেতাকর্মীদের নির্যাতন করতো না এবং গুম করতো না, খুন করতো না, ক্রসফায়ার দিত না, পিটিয়ে হত্যা না করতো, তখনই তো বিএনপি পুনর্বাসন করতো। এখন বিএনপি পুনর্বাসন করার কোনো প্রশ্নই আসে না। ছাত্রলীগকে ছাত্রদল পুনর্বাসন করার কোনো প্রশ্নই আসে না, কারণ ছাত্রলীগের হাতেই ছাত্রদল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। তো সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বা বিএনপির দ্বারা আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না। এবং আপনাকে আরেকটা কথা আমি উল্লেখ করতে চাই, এখানে যে পুনর্বাসন প্রক্রিয়া হচ্ছে, আপনি দেখবেন বিভিন্ন বড় বড় অফিসগুলো কিন্তু সেটেলমেন্টে চলে গেছে। অমুক পার্টিকে আপনার ডোনেট করছে, অমুকে নতুন দলকে ডোনেট করছে, অমুকে অফিস দিয়ে দিচ্ছে, অমুকে গাড়ি দিয়ে দিচ্ছে। তো বিএনপির তো একটা বড় দল, তা ওনাদেরকে তো এরকম কাছে আসার কোনো সুযোগই নাই, কারণ আল্লাহর রহমতে আমাদের অনেক নেতৃবৃন্দ তাদের ব্যবসায়িকভাবে সফল তারা, এবং তারা রাজনৈতিক পরিচালনা করার জন্য আমরা কিন্তু 16 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আরও দীর্ঘ সময় যদি আন্দোলন সংগ্রাম করতে হতো, ইনশাল্লাহ বিএনপি মানে এটা চালিয়ে নিয়ে যেতে পারতো, কারণ আমাদের দলের মধ্যে আমরা 3 বার সরকার ছিলাম এবং আমরা বিরোধী দলে ছিলাম, এবং আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততার সাথে দল চালিয়েছিল। আপনি সৎ থাকলে আপনার কিন্তু টাকা পয়সার অভাব হবে না। আপনি দেখবেন, আপনি সৎ থেকে যদি রাজনীতি করতে চান, আল্লাহ আপনার কোন দিক থেকে আপনার প্রবলেম সলভ করে দিবে এটা আপনিও ভাবতে পারবেন না। তা আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না বিএনপির মাধ্যমে, ছাত্রলীগকে পুনর্বাসনের কোনো প্রশ্নই আসে না বিএনপির মাধ্যমে। আপনাদেরকে আমরা দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি যে আমরা কোনো ধরনের পুনর্বাসন প্রক্রিয়াতে নাই। আপনি যদি মনে করেন ঢাকা সিটিতে একটু আগে যে কোনো একজন আওয়ামী লীগের দোসর, তাকে কিন্তু ধরিয়ে দেওয়ার জন্য 2 ছাত্র দলের হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ এবং তেজা কলেজের ছাত্রনেতারা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 জন ছাত্রনেতা সহ কিন্তু একজন আওয়ামী লীগের দোসরকে মাত্র ডিবি কার্যালয়ে পাশে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এরকম যেখানেই ফ্যাসিস্টদের দোসর থাকে, যেখানেই ফ্যাসিস্টরা থাকে, ছাত্রদল কিন্তু তাদেরকে আইনের হাতে তুলে দেয়, ছাত্ররা কিন্তু গ্রেপ্তার করে। আপনি কিন্তু শুনেন নাই যে অন্য কোনো ছাত্র সংগঠন মানে যারা আছে, যারা এখন বড় বড় কথা বলছে, যারা এখন রাজনীতির মাঠে এসে আমাদের মানে তুচ্ছতাচ্ছিল্যভাবে কথা বলার কাজ করছে, আমরা সবাইকে সম্মান করি। সম্মান জিনিসটা রাজনীতির সবচেয়ে একটা বড় এলিমেন্টস। এই সম্মান যদি আপনি আপনাকে না দিতে পারেন, তাহলে আপনি অন্য কেউ দিতে পারবেন না। তো এই জায়গার মধ্যে কিন্তু যারা কথা বলে, তারা কিন্তু গিয়ে আওয়ামী লীগের দোসরকে ধরে দিচ্ছে না, তারা কিন্তু গিয়ে ওই প্রশাসনকে সহযোগিতা করছে না। সহযোগিতা কিন্তু বিএনপি করছে, ছাত্রদল করছে, বিএনপির অঙ্গ সংগঠন করছে। সেক্ষেত্রে বিএনপির দ্বারা ফ্যাসিস্ট সরকার আর আওয়ামী সরকার কখনোই বাংলাদেশে পুনর্বাসন হবে না এবং হতে পারে না। ধন্যবাদ আপনাকে ভিওডি বাংলার সাথে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ভিওডি বাংলার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ভিওডি রাজকথনের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী অন্য আরও একটি পর্বতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।